কড়া নিরাপত্তায় সিলেটের কোম্পানিগঞ্জে এনসিপির পদযাত্রা। হবিগঞ্জে সার্জিস পাটোয়ারি সহ ৯ জনের বিরুদ্ধে ছাত্র দলের লিখিত অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গড় বৈঠক করবেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। বাড়ছে চালের দাম। নওগাঁয় সুগন্ধি চাল ৩ সপ্তাহে বেড়েছে কেজিতে ৮০ টাকা। সারা দেশে কাঁচামরিচের দরে আগুন, কেজি ঠেকল ৩৫০-তে। সিলেটের কোম্পানিগঞ্জে থানা বাজারে চলছে এনসিপির পথসভা। এতে অংশ নেবেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু সহ অন্যান্যরা। এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও সভা থেকে ফেরার পথে হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনসিপির পদযাত্রা ও পথসভা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাওহিদ, আজ এনসিপির কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন। পিয়া, আপনি দেখুন, সিলেটের কোম্পানিগঞ্জের থানাবাজার পয়েন্টে এনসিপির পূর্বঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির জন্য নির্ধারিত যে মঞ্চ, অর্থাৎ যে সভাস্থল, সেই সভাস্থলে আমরা বেশ কয়েক ঘন্টা যাবত আমরা অবস্থান করছিলাম। এখানে সমাবেশ ৩টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩:10-15 দিকে সবার কার্যক্রম শুরু হয়েছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নাগরিক পার্টির, তারা এখানে এসে বক্তব্য দিচ্ছেন। এখনও দলের যে শীর্ষ নেতারা যারা উপস্থিত থাকার কথা, তারা এখনও এসে পৌঁছাননি। আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে আপনি নিশ্চয়ই দেখছেন এপিবিএন পুলিশের পাশাপাশি এখানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু সহাবস্থান নিয়েছেন। আমরা বিএনপির নেতাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। এখানকার যারা উপজেলার নেতৃবৃন্দ রয়েছেন তারা যেটি বলছেন যে গত রাতে তারা একটি নিজেদের মধ্যে একটি বৈঠক করেন এবং তারা প্রত্যেকে একটি সিদ্ধান্ত উপনীত হন যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ একটি রাজনৈতিক দল যখন একটি তাদের রাজনৈতিক কার্যক্রম চালাবে, তখন যাতে কোনো অবস্থায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে তারা সতর্ক থাকবেন এবং সে লক্ষ্যেই তারা এখানে অবস্থান করছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে র্যাবের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং সভার এই মুহূর্তে যে কার্যক্রম আমরা যেটি লক্ষ্য করছি যে সার্জিস আলম, মাহমুদা আলম, মিতু এমপি, নাসিরউদ্দিন পাটোয়ারি অর্থাৎ দলের শীর্ষ নেতা যারা, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু মঞ্চে স্লোগান চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারা সতর্ক আছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এই সমাবেশ নির্বিঘ্ন করতে তারা প্রস্তুত রয়েছেন। আমরা যদি এই মঞ্চের যে একদম সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং এই পথসভার পর কিন্তু পরবর্তীতে তারা আরেকটি অর্থাৎ উপজেলা গোয়াইনঘাট এবং পরবর্তীতে তারা জৈন্তাপুরেও কিন্তু একই ধরনের পদযাত্রা এবং পরবর্তীতে পথসভা করার কথা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল সিলেটে জাতীয় নাগরিক পার্টির যে পথসভা এবং যে পদযাত্রার কার্যক্রমের সবশেষ খবর। প্রিয়া, ধন্যবাদ তাহিদ আপনাকে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৯ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকনে অভিযোগ দেন। অভিযোগে বলা হয়েছে ২৮শে জুলাই শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোক সভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা রড, ইটের টুকরা সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ
কয়েকজন আহত হয়। এছাড়া কয়েকজনের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে, যাচাই সাপেক্ষে কোর্ট থেকে আলোচনার জন্য ব্যবস্থা নিচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নিয়ে বিভেদের চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বরিশাল পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে আরও বলেন, ধর্মকে কোনো মহল পকেটে নেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। দেশে সবাই যার যার ধর্ম পালন করবে, এটি নিয়ে রাজনীতি করলে জনগণ মেনে নেবে না। ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসা ছাড়া আর উপায় নেই। হরতাল, অবরোধ করে অটোপাস পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশের নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। না পড়ে জিপি 5, না পড়ে গোল্ডেন 5, এই পড়া বাংলাদেশে হবে। পড়ার বিকল্প নাই, লেখাপড়ার বিকল্প নাই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা উদ্বোধন করে সাংবাদিকদের মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে 133টি অধ্যাদেশ জারি করা হয়, এর প্রায় সবই সরকার গ্রহণ করেছে। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে অনেক এগিয়ে যাবে দেশের পর্যটন খাত। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের রুখিয়ায় গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এর আগে দুপুর 12টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সার্জিও গরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি। এরপর সেখান থেকে তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে তারা 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এরপর প্রতিনিধি দলটি বর্ধিত অংশ 8W নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পও যাবেন। সবশেষ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকের কথাও রয়েছে। উৎসব পার্বণ ছাড়াই নওগাঁয় বেড়েছে সুগন্ধি চালের দাম। এক লাফে 80 টাকা বেড়ে কেজিতে দাম ঠেকেছে 200 টাকা। পাশাপাশি সরু চালের দামও ঊর্ধ্বমুখী। মান ও জাত ভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা পর্যন্ত। হঠাৎ করেই চালের বাজারে অস্থিরতার জন্য মজুতদারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে বাজারে ধানের সরবরাহ কমে যাওয়া ও রপ্তানি চাহিদাকে দায়ী করছেন মিল মালিকরা। উৎসব পার্বণে চাহিদা বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছেই যা আতপ চাল বা পোলাওয়ের চাল হিসেবে পরিচিত, কিন্তু কোনো উপলক্ষ ছাড়াই নওগাঁয় রেকর্ড দাম বেড়েছে এই পণ্যের। 3 সপ্তাহ আগেও বাজারে সুগন্ধি চাল বিক্রি হচ্ছিল 120 টাকা কেজি দরে, কিন্তু এখন সেই চাল বিক্রি হচ্ছে 200 টাকায়, অর্থাৎ কেজিতে বেড়েছে 80 টাকা। নিত্যদিনের ক্ষুধা মেটাতে সবচেয়ে প্রয়োজনীয় সেদ্ধ চালের দামও ঊর্ধ্বমুখী। পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বেড়ে 76 টাকার কাটারিভোগ এখন বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। ব্রি 28-এর দাম 56 থেকে বেড়ে হয়েছে 60 টাকা, আর স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 51 টাকায়। মূল্যবৃদ্ধির বাড়তি চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। সপ্তাহ আগে আমরা চাল কিনছি 100
140, আবার অনেক সময় দেখা গেছে 150, কিন্তু আজকের বাজারে দেখলাম হচ্ছে 200 টাকা কেজি। সেখানে ইনকারটার তুলনায় চালের দাম বৃদ্ধি পাওয়াতে তাদের কিনা খাওয়া খুব কষ্টকর হচ্ছে। চালের বাজারে এই অস্থিরতার জন্য মজুতদারিকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বড় বড় মেলারেরা স্টক করে থিয়ে দিছে, এই জন্যই এই দামটা বাড়তেছে। আমরা মনে করি যে চালের বাজারটা নিয়ন্ত্রণ অবশ্যই করা দরকার। তবে মিল মালিকদের দাবি, স্থানীয় হাটগুলোতে ধান আমদানি কম থাকায় দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে। আতপ চাউলের উপর এক্সপোর্টের সিদ্ধান্ত দিয়েছে। এই এক্সপোর্টের সিদ্ধান্ত দেবার ফলেই আতপ ধান এবং চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। এক্সপোর্টের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এক্সপোর্ট বন্ধ না হওয়া পর্যন্ত আতপ ধান চাউলের মূল্য কমার কোনো সম্ভাবনা নাই। ধান উৎপাদনের পাশাপাশি চালের জন্যও প্রসিদ্ধ নওগাঁ জেলায় প্রায় 1,500 চালকলে প্রতিদিনের উৎপাদন অন্তত 2,000 মেট্রিক টন, যার সিংহভাগই সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। সাভারের আশুলিয়ায় প্রেসার কুকার থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। পুলিশ জানায়, আশুলিয়ায় চারাবাগ এলাকায় একটি দোকানের পাশে রাখা পরিত্যক্ত ব্যাগের ভেতরে সন্দেহজনক বস্তুর খবর পেয়ে সেখানে যায় পুলিশ। ব্যাগটি রেখে সরে যায় এক ব্যক্তি, এমনটি জানান প্রত্যক্ষদর্শী দোকানদার। পরে ঘটনাস্থল সিলগালা করে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। সকালে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পাশের একটি মাঠে বোমাটি নিষ্ক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাটি রেখেছিল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের ও লবণের মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মধ্যরাতে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সংঘর্ষ হয়। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন অন্তত 20 জন। গুরুতর আহত জিল্লুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে মাদক নিয়ে বিরোধে যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে মানিকগঞ্জ পিবিআই এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 27 জুলাই রাতে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ারকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামলা তদন্তে নেমে পিবিআই জানতে পারে, সাগর ও তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে 4 ঘোস্তাখেয়া ঘাট এলাকায় যান। সেখানে কয়েকজনের সাথে তাদের মাদক নিয়ে বিরোধ হয়। এরপর দুই বন্ধুকে আটকে রেখে ভয়ভীতি দেখালে এক পর্যায়ে সাগর ভয়ে নদীতে ঝাঁপ দেন। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বঙ্গোপসাগরে ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় 18 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার ভোর 6টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া উপকূল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। উত্তাল ঢেউয়ের কারণে মিয়ানমার থেকে আসা ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি যায়। উদ্ধার ব্যক্তিদের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আরসার সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 13 জন। ডিবিসি সারা বাংলায় ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।